যে কোনো কোম্পানিতে বিনিয়োগ করার আগে গত 5 বছরের সেই কোম্পানির পারফরমেন্স একবার হিসেব করুন। এক্ষেত্রে বিনিয়োগকারীদের বেশ কয়েকটি বাধার সম্মুখীন হতে হয়। যেমন, যদি কোনো ফান্ড খুবই ভালো পারফর্ম করে তাহলে সেই ফান্ডের ম্যানেজারকে হায়ার করতে অন্য কোম্পানিরাও চাইবে। আর যদি কোনো ফান্ড খুবই তাড়াতাড়ি পপুলার হয়ে ওঠে তাহলে অধিকাংশ বিনিয়োগকারীরাই সেই ফান্ডে টাকা ঢালতে চায়। এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে কোনো পপুলার কোম্পানিতে ইনভেস্ট করা প্রয়োজন। ধরুন আপনি কোনো নন পপুলার কোম্পানিতে ইনভেস্ট করলেন, হয়তো সেটা সেই মুহূর্তে খুবই ভালো পারফর্ম করছে, কিন্তু তার মানে এই নয় যে সেটা সব সময় ভালো পারফর্ম করবে। তাই যে কোনো মুহূর্তে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকে। আর এমন নন পপুলার কোম্পানিতে ইনভেস্ট করার জন্য আপনাকে হাহুতাশ করতে হবে। কিন্তু আপনি যদি কোনো বড় কোম্পানিতে ইনভেস্ট করেন সেক্ষেত্রে লস হলেও আপনি কখনোই হাহুতাশ করবেন না। তাই ফান্ড ম্যানেজারকে সবসময় ভাবনা চিন্তা করে ইনভেস্ট করতে হয়। ব্যাপারটিকে আরেকটু বুঝিয়ে বলা যাক। ধরুন আপনি কোনো একটা পপুলার কোম্পানিতে ইনভেস্ট করলেন আর আপনারই এক বন্ধু কোনো একটা নন পপুলার কোম্পানিতে বিনিয়োগ করলো, কিন্তু আপনারা দুজনেই বিনিয়োগের পর দেখা গেল ব্যর্থ হয়েছেন। এক্ষেত্রে আপনার কোম্পানি যেহেতু পপুলার সেহেতু আপনি নিজেকে সান্ত্বনা দিতেই পারবেন, কিন্তু আপনার বন্ধুর কোম্পানি যেহেতু নন পপুলার তাই তার মধ্যে সবসময় একটা অনুশোচনা কাজ করবে। তার মনে হতে লাগবে, ইস, এই কোম্পানিতে ইনভেস্ট না করলেই বোধহয় ভালো হতো। বেঞ্জামিন গ্রাহাম বলছেন, এইসব আলতু ফালতু ফান্ডসের চক্করে না পড়ে নিজের ফান্ডস তৈরি করুন। কে বলতে পারে আপনার এই নিজস্ব ফান্ডস গোটা স্টক মার্কেটকে পরিচালনা করতে পারবে না? তবে আপনি যদি নিজস্ব পয়েন্টস ছাড়াও অন্য কোনো ফান্ডস কিনতে চান সেক্ষেত্রে আপনাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। আপনার ফান্ডের যে ম্যানেজার তাকেও সেই একই ফান্ডের শেয়ার হোল্ডার হতে হবে। সেই ফান্ডের মেইনটেনেন্স ফিস কম হওয়া প্রয়োজন। আপনি হাই অ্যামাউন্ট ফিস দিচ্ছেন মানেই এটা নয় আপনি হাই অ্যামাউন্ট রিটার্ন পাবেন। বড় ফান্ডসগুলো সবার থেকে আলাদা হয়, অর্থাৎ তাদের যখন মনে হয় তাদের কাছে যথেষ্ট টাকা চলে এসেছে তখন তারা ইনভেস্টরদের জন্য দরজা বন্ধ করে দেয়। অর্থাৎ তারা যখন বুঝতে পারে টাকা লাগানোর মতন তাদের কাছে আর নেই তখন তারা নতুন বিনিয়োগকারীদের সঙ্গে যুক্ত হয় না। এছাড়াও যেগুলো ভালো ফান্ডস হয় তারা কখনোই অ্যাডভার্টাইজও করে না। তবে ফান্ডস সিলেক্ট করার আগে আপনি যে বিষয়গুলো মাথায় রাখবেন: ফান্ডসের পাস্ট পারফরমেন্স, ম্যানেজারের রেপুটেশন, সেই ফান্ডসটি কতটা রিস্ক নিতে পারবে এবং সেই ফান্ডসের খরচ কত হবে। তবে এক্ষেত্রে বেঞ্জামিন গ্রাহাম বলছেন, যারা বুদ্ধিমান বিনিয়োগকারী তারাও এই 4টি বিষয়ের উপর নজর রাখে, কিন্তু উল্টো দিক থেকে। অর্থাৎ তারা প্রথমে দেখে ফান্ডসটির খরচ কত, এটি কতটা ঝুঁকিপূর্ণ, তারপর দেখে ম্যানেজারের রেপুটেশন, আর সব শেষে ফান্ডসটির অতীতের পারফরমেন্স কেমন ছিল। এবারে এক্ষেত্রে আর একটা প্রশ্ন মাথায় আসতেই পারে, মিউচুয়াল ফান্ড থেকে কবে বেরোনো উচিত? অর্থাৎ কখন আপনি আপনার স্টক বিক্রি করবেন? প্রথমত, যখন দেখবেন ফান্ডস ম্যানেজার ফান্ডসের স্ট্র্যাটেজি মেনে চলছে না, বা হঠাৎ করে ফান্ডের খরচ খরচা অতিরিক্ত বেড়ে গেছে, বা ট্যাক্স বিল বেড়ে গেছে, অথবা আপনার রিটার্নস হঠাৎ করে আপনাকে লস দিতে শুরু করেছে। তবে ইনভেস্ট করার আগে আপনাকে কিন্তু মনে রাখতে হবে, যদি কম করে পরবর্তী 3 বছর পর্যন্ত আপনি শুধুমাত্র ইনভেস্ট করার ক্ষমতা না রাখতে পারেন তাহলে আপনার ইনভেস্ট করার কোনো দরকার নেই। কারণ ফান্ডসে ইনভেস্ট করার পর অনেক ধৈর্যের প্রয়োজন হয়। অনেক বিনিয়োগকারী নিজেদের জন্য অ্যাডভাইজার চুজ করেন, কিন্তু অ্যাডভাইজার বাছার আগে তাকে কয়েকটা প্রশ্ন করুন। জিজ্ঞেস করুন,
আপনি কি মার্কেট টাইমিং বা প্রযুক্তিগত বিশ্লেষণ ব্যবহার করেন? এই দুটোর মধ্যে যদি একটিরও উত্তর হ্যাঁ হয়, তাহলে অবশ্যই সে আপনার অ্যাডভাইজার হিসেবে উপযুক্ত নয়। পরবর্তীতে আপনি তাকে জিজ্ঞেস করুন, যদি আপনার সমস্ত ইনভেস্টমেন্ট পুরো বছর ধরে অত্যন্ত খারাপ পারফর্ম করে, তাহলে আপনি কি বলবেন? যদি তিনি উত্তর দেয় বিক্রি করে দেব, তাহলে অবশ্যই সেই অ্যাডভাইজারও আপনার জন্য একেবারেই উপযুক্ত নয়। পাশাপাশি অ্যাডভাইজারের ফিস কতদিন অন্তর অন্তর তা বাড়বে সবটা জেনে নিয়ে তবে অ্যাডভাইজার চুজ করা উচিত। মনে রাখবেন, আপনার অ্যাডভাইজারের ফিস যদি আপনার সাধ্যের 1% বেশি হয়, তাহলে আপনি তক্ষুনি অন্য অ্যাডভাইজারকে খুঁজতে শুরু করুন। পাশাপাশি অ্যাডভাইজারের কাছ থেকে তার অ্যাকাউন্ট স্টেটমেন্ট, তার কাজের এক্সপ্লানেশন চান, জানতে চান বার্ষিক কত টাকার রিটার্ন সে আপনাকে দিতে পারবে। এক্ষেত্রে মনে রাখবেন, সে যদি 10%-এর বেশি বলে তা অবাস্তব। 10% থেকে যত বেশি বলবে ততটাই অসম্ভব। পাশাপাশি অন্য ইনভেস্টর তার বিরুদ্ধে কমপ্লেন করছে কিনা সেটাও একবার যাচাই করে নিন। তবে অ্যাডভাইজারও আপনাকে কিন্তু বেশ কিছু প্রশ্ন করবে, যেমন আপনার লং টার্ম গোল কি, আপনার হঠাৎ অ্যাডভাইজারের কেন প্রয়োজন হয়ে পড়েছে, আপনার আর্থিক ভীতি বা সবচেয়ে বড় আর্থিক আশা কি। তবে অ্যাডভাইজারকে হায়ার করার আগে মনে রাখবেন, আপনি অ্যাডভাইজারকে হায়ার করছেন আপনার টাকা পয়সা ম্যানেজ করার জন্য নয়, আপনাকে ম্যানেজ করার জন্য। হ্যাঁ, আপনার টাকা পয়সা আপনি ম্যানেজ করবেন, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু আপনাকে, আপনার কর্মক্ষমতাকে, আপনার মুডকে, আপনার সঠিক দিশাকে ম্যানেজ করবে আপনার অ্যাডভাইজার। অ্যাডভাইজারের কাজ আপনার মধ্যে এবং আপনার আবেগের মধ্যে বাধা হয়ে দাঁড়ানো। অ্যাডভাইজারের কাছে অবশ্য নিজস্ব কোনো দক্ষতা থাকতে হবে, যাতে সে আপনাকে এবং আপনার আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখতে পারে। পাশাপাশি তার মধ্যে সঠিক আর্থিক পরিকল্পনাও থাকতে হবে। কত টাকা উপার্জন হচ্ছে, সেটাকে কিভাবে স্পেন্ড করা হবে, সেটাকে কিভাবে সেভ করা হবে, সেটাকে কিভাবে বাঁচানো হবে, কিভাবে জমানো হবে, কিভাবে ধার করবেন, কিভাবে ইনভেস্ট করবেন, সমস্ত কিছুর পূর্ব পরিকল্পনা আপনার কাছে নয়, থাকবে আপনার অ্যাডভাইজারের কাছে। যদি আপনি দেখেন আপনার অ্যাডভাইজারের মধ্যে এই সমস্ত গুণাবলী বর্তমান, তাহলে অবশ্যই আপনি আপনার জন্য একটি অ্যাডভাইজার হায়ার করতেই পারেন। আর যদি দেখেন এর মধ্যে কোনো একটি গুণ তার মধ্যে নেই, তাহলে আপনি সোজা চলে যাবেন অন্য কোনো অ্যাডভাইজারের কাছে।